দয়া করে আপনি আমেরিকান এম্বাসিতে আর সেকেন্ড টাইম যাবেন না। আমি বললাম, আমেরিকান এম্বাসিতে আমি যাবো কিনা এটা আপনারা ঠিক করে দিবেন। একজন ছাত্র নেতা, ডাকসুর ভিপি, বিভিন্ন সেমিনারে তারা দাওয়াত দিতে পারে, আমাকে ডাকতে পারে, তো আমি কি যাব না? এটা আপনাদের অসুবিধা কোথায়? তারা ডিরেক্ট এসে বলেছে আপনি যেখানে যাবেন সেখানে হামলা হবে। প্রত্যেকের একটা নিজের ছোট এক্সপিরিয়েন্সের কথা শেয়ার করেছে, অন্যদেরকে কানেক্ট করে। দ্বিতীয়ত বর্তমান স্বপ্ন বাস্তবতা। তো দুইটা পয়েন্টে প্রথমে আমার কথা বললে যে আমার একটা অদ্ভুত অভিজ্ঞতা হয়েছে, বিশেষ করে গত এই রেজিমে। আমি বুঝি নাই, আমেরিকার এম্বাসিতে আমি তাদের রোজার মধ্যে একটা ইফতার প্রোগ্রামে গিয়েছিলাম। তো আমাকে এনএসআই ডেপুটি ডাইরেক্টর, সে বুয়েট ছাত্রলীগের সভাপতি ছিল, আরেকজন ফজল হক ছাত্রলীগের সভাপতি ছিলেন, তারা পরিচয় দিচ্ছে। বিভিন্ন ধরনের কথাবার্তা প্রসঙ্গে আমাকে বলতেছিল, আচ্ছা আপনাকে দাওয়াতটা দিল কে, পলিটিক্যাল না প্রোটোকল? আচ্ছা, ওই সময় আমি পলিটিক্যাল বা প্রোটোকল এইটা আমি বুঝি নাই। আমি একটা ভাব নিয়েই বললাম পলিটিক্যাল, যে ঠিক আছে আমি পলিটিক্যাল মানুষ, তো আমার পলিটিক্যালি দাওয়াত দিছে। অনেক কথাবার্তা পরে শেষে বলছে, ভাই আপনার যা লাগে আমরা আপনাকে দিব, কিন্তু দয়া করে আপনি আমেরিকান এম্বাসিতে আর সেকেন্ড টাইম যাবেন না। আমি বললাম, আমেরিকান এম্বাসিতে আমি যাব কিনা এটা আপনারা ঠিক করে দিবেন। এটাকে আসলে যৌক্তিক? আমি একজন ছাত্র নেতা, ডাকসুর ভিপি, বিভিন্ন সেমিনারে তারা দাওয়াত দিতে পারে, আমাকে ডাকতে পারে, তো আমি কি যাব না? এটা আপনাদের অসুবিধা কোথায়? না না, ওরা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, আপনি জানেন, ওদের ওখানে যাওয়া যাবে না। তারপরে আবার ইউরোপীয় ইউনিয়নের একটা মিটিং এ গিয়েছিলাম, অরণি সীমন্তী খান ছিল সেই সময়। আমার ধারণা অরণিকেও হুমকি টুমকি দিয়েছিল, যার ফলে অরণি আর পরের কোনো মিটিং কিংবা খুব অ্যাক্টিভিটিস এর মধ্যে ছিল না। শেষ পর তার আগ্রহ ছিল, আমি যে খুবই সাহসী একজন আমাদের সহপাঠী ছিল, ঢাকা ইউনিভার্সিটির জেনেটিক্স থেকে পড়াশোনা করেছিল, ওই সময় ডাকসু নির্বাচন করেছিল। পরে সে একটু ইঙ্গিত দিয়েছিল যে একটু সমস্যা হয়েছে। মানে একটা মিটিং করার ফলেও এজেন্সির এত তৎপরতা ছিল যে সেটা নিয়েও তাদের সমস্যা ছিল। এবং আমি যখন ঢাকার বাইরে কিছু প্রোগ্রাম করার সিদ্ধান্ত নিয়েছিলাম, তখন এনএসআই ডেপুটি ডাইরেক্টর তাদের পর্যায়ে তারা ডিরেক্ট এসে বলেছে আপনি যেখানে যাবেন সেখানে হামলা হবে। আপনাকে ব্রাহ্মণবাড়িয়াতে ট্রায়াল ফেস ছিল, আপনাকে ফিজিক্যালি আক্রমণ করা হয় নাই, কিন্তু এরপর যদি আপনি আমাদের কনসার্ন ছাড়া কোথাও যান আপনাকে আক্রমণ করা হবে। আপনি যাবেন, জাতীয় পার্টির মতো প্রোগ্রাম করবে, লোক থাকবে, রাস্তার দুই পাশে লোক আপনাকে ওয়েলকাম করবে, কিন্তু আমাদের কনসার্ন নিয়ে আপনাকে যেতে হবে। আমি তো এই রাজনীতি করতে চাই নাই, আমি কেন আপনাদের কনসার্ন নিয়ে যাবো? আমি একজন ছাত্র নেতা, আমি গার্মেন্টস শ্রমিকদের পাশে দাঁড়াবো, আমি ওই সাঁওতালদের পাশে দাঁড়াবো, আমি সেখানে তাদের কথা শুনবো, আমি কেন আপনাদের সাথে যাব? আপনাদের কথায় আমার যেতে হবে। তো তারপরে ব্রাহ্মণবাড়িয়ার পরে 2019 সালের 26-এ সম্ভবত মে বগুড়াতে আমি গিয়েছিলাম। সেখানে দেখেছিলেন যে কিভাবে আমার উপরে আক্রমণটা হয়েছে। বগুড়ার পরে ইভেন আমার নিজের উপজেলায়, এখন তো এটা অনেকে বলবে আচ্ছা তাহলে তার উপজেলায় তার রাজনৈতিক বেস নেই, তার অবস্থান নেই। একদিকে পুলিশ তাদের পক্ষে, সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠান থেকে শুরু করে সমাজে ওই যে একটা বড় বেনিফিশিয়ারি তৈরি করেছে রুট লেভেলের রাজনীতিতে। ওই যে আপনার টিআর কাবিখা বলেন, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, বিভিন্ন ধরনের সহযোগিতা, এটা একটা বড় বেনিফিশিয়ারি গ্রুপ তৈরি করে তারা এই ফ্যাসিবাদ কায়েম করা কিংবা এই রাজনীতিটা করছে। কিংবা এটা প্রিভিয়াস সরকারও কেন রাজনীতি যেটা বলছে যে অনেকে, যে রাজনীতি যে টাকা আয়ের পথ, এটা যদি বন্ধ হয়ে যায় 90% লোক রাজনীতি ছেড়ে দেবে, এটা একটা বাস্তবতা। ম্যাক্সিমাম লোক রাজনীতি আমাদের দেশের প্রেক্ষাপটে রাজনীতি করে টাকা পয়সা ইনকামের জন্য, সহজে ধনী হওয়ার জন্য। রাজনীতি করলে সরকারে গেলে বিভিন্ন প্রজেক্ট নেওয়া যায়, সরকারি সুবিধা নেওয়া যায়, এবং এলাকায় আপনার যা ইচ্ছা তাই করা যায় নিয়ম নীতির বাইরে থেকে।